insurance. কি বলছে দেখেন, duration of the policy cover, that is the time factor is important. তাহলে এখানে পলিসির ক্ষেত্রে সময়টা হচ্ছে, টাইমটা হচ্ছে ইম্পর্টেন্ট। কিরকম? The subject matter of insurance is normally covered for a year, whatever might be the number of voyages within that year. যেমন ফর এক্সাম্পল ধরেন আপনি একটা শিপ কোত্থেকে করলো, ধরেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে ছেড়ে শিপটা আমাদের এই চিটাগাং বন্দর পোর্ট পর্যন্ত আসবে। হ্যাঁ, এখন এই মেলবোর্ন থেকে চিটাগাং পর্যন্ত আসতে কতক্ষণ দিন লাগে? ধরেন কি বলবো, কয়দিন লাগে? 1 month বা 2 months। আমি যদি ধরে নিই যে শিপটা আসতে 2 months সময় লাগবে। এখন আপনার যদি টাইম পলিসি থাকে তাহলে কি হবে? টাইম পলিসিটা ধরেন জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হবে, ডিসেম্বরের 31 তারিখ শেষ হয়ে যাবে। এখন আপনার শিপটা যদি এখন রওনা দেয়, হ্যাঁ, বা ধরেন আরো 1 মাস আগে রওনা দিল, তাহলে দেখা গেলো যে এমন হতে পারে যে ডিসেম্বর 31st এর ভিতরে এটা চিটাগাং পর্যন্ত এসে পৌঁছে যেতে পারলো না, এটা আসতে আসতে জানুয়ারি 2 তারিখ হয়ে গেল। তাহলে টাইম পলিসির ক্ষেত্রে এটা একটা প্রবলেম, যে এখানে আসলে টাইমটাই হচ্ছে আপনার, মানে ওই নির্দিষ্ট সময়ের জন্য আপনি কাভারেজটা পাচ্ছেন। যদি এমন হয় যে ওর ভিতরে আপনার শিপ আসতে পারলো না, হ্যাঁ, তাহলে হবে না। যে আপনার ভয়েস ইম্পর্টেন্ট না, যে কতবার আপনার হলো, জাহাজটা আসা যাওয়া করলো, সেটা ইম্পর্টেন্ট না। এক্ষেত্রে হাল ইজ নর্মালি ইনস্যুরড অন দিস বেসিস। তাহলে আমার পুরো শিপটা, ভেসেলটাই হচ্ছে এই টাইম পলিসির ক্ষেত্রে করা হয়। ভয়েস পলিসি কি বললাম? এই পলিসি হচ্ছে ভয়েসটা কি কভার করে, সময় না, যে আমার মেলবোর্ন থেকে চিটাগাং পর্যন্ত আসা, এর ভেতরে আমার প্রপার্টিটাকে রক্ষা করা। এখানে আসতে কতদিন লাগলো কি, এটা কোনো বিষয় না। এবং নর্মালি কার্গো ইজ ইনস্যুরড অন দিস বেসিস। এখন টাইমের ক্ষেত্রে যে প্রবলেমটা বললাম, যে আপনি হয়তো 2-1 দিন সময় বেশি লেগে গেল, তাহলে সেই ক্ষেত্রে তো সমস্যা, কভারেজ পাওয়া যাবে না। আর ভয়েস শেষ হয়ে গেল, কভারেজ শেষ, কিন্তু কি হবে? ভয়েস শেষ হয়ে গেলে কিন্তু যেই কার্গো গুলো আপনার ইম্পোর্ট করা হচ্ছে, সেগুলো কিন্তু সাথে সাথে ইম্পোর্টারের ওয়্যার হাউসে চলে যাচ্ছে না, তাই না? কার্গো গুলো আপনার পোর্ট থেকে রিলিজ করতে হবে, তারপর পোর্টের ওয়্যার হাউসে 7 দিন 10 দিন থাকে, এবং রিলিজ করে যে পোর্টার তার গোডাউন বা ওয়্যার হাউসে নিতে নিতে আপনার মানে জেনারেলি ইট টুক 2 weeks। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, মাঝখানে একটা রিস্ক থাকতে পারে, পোর্টের গোডাউনে থাকা অবস্থায় নষ্ট হতে পারে। সো ভয়েস পলিসিটাও এদিক থেকে প্রবলেম, যে ভয়েস শেষ হয়ে গেলে পলিসির কাভারেজ শেষ। সো এই 2 পলিসি প্রবলেমটা দূর করার জন্য কি করা হয়েছে, পলিসিকে আরেকটু মডিফাই করা হয়েছে, সেটা নাম হচ্ছে মিক্সড পলিসি। To overcome the problem caused in time and voice policy, a policy has been introduced which is called mixed policy. A mixed policy কি করছে? The policy virtually covers a voyage and also an additional time after completion of the voyage. তাহলে এক্ষেত্রে একটা সুবিধা, যে আপনি মেলবোর্ন থেকে চিটাগাং পর্যন্ত আপনার গুডস আসাটাকেও কভার করছে ভয়েসটা, প্লাস হচ্ছে কত এডিশনাল টাইমও আপনি পাচ্ছেন আপনার ওয়্যার হাউসে গুডসটা পৌঁছানো পর্যন্ত, পাচ্ছেন। তাহলে আপনার যে আগের 2টা পলিসির যে প্রবলেম ছিল, সেটা এখন তাহলে সলভ হয়ে গেল। ম্যাম, হ্যালো ম্যাম। হ্যাঁ বলেন। আচ্ছা ম্যাম, ওই যে প্রথমটা মানে টাইম পলিসিতে যে হাল ইন্স্যুরেন্স ছিল আর ভয়েস পলিসিতে যে কার্গো ইন্স্যুরেন্স ছিল, তাহলে মিক্সড পলিসিতে তাহলে কোনটা? মিক্সড পলিসিতে হচ্ছে ইউজুয়ালি কার্গো। আপনি হালের জন্য চাইলেও করতে পারেন, কারণ ধরেন আপনি পোর্ট থেকে আসলেন, হ্যাঁ, চিটাগাং পোর্টে আসার পরেই তো জাহাজ তো পরদিনই আবার করে না, যায় না, আসার পরে হচ্ছে রিলোড করতে হয়, তাই না? কোথাও কোনো মেইনটেনেন্স দরকার কিনা, তারপর আপনার ফুড, ড্রিঙ্কিং ওয়াটার, এগুলো জাহাজে আবার তুলতে হয়, করতে হয়। চাইলে হালের জন্য করা যায়, কিন্তু ইউজুয়ালি হচ্ছে কার্গোর জন্যই বেশি অ্যাপ্লিকেবল। ফ্লোটিং পলিসি কি বলছে? এই ইন্স্যুরেন্সের উদ্দেশ্য হচ্ছে টু সেভ দ্য ডিফিকাল্টিস অফ মার্চেন্টস ইন ইফেক্টিং নাম্বারস অফ পলিসি ফর ইচ টাইম অফ শিপমেন্ট। A floating policy may be issued for a round sum covering the numbers of anticipated shipment. আচ্ছা,
দেখেন এই যে বারবার প্রতিবার যারা এই যে এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত, প্রতিবার আপনার শিপমেন্ট হচ্ছে, আপনি প্রতিবার নতুন করে ইন্স্যুরেন্স করবেন। আর ইন্স্যুরেন্স কিন্তু মাস্ট, ইন্স্যুরেন্স না থাকলে কিন্তু এই যে ইন্টারন্যাশনাল বিজনেস করা যায় না। সেটা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতে হলে আপনাকে ইন্স্যুরেন্স করতেই হবে, এটা আপনার ইচ্ছা অনিচ্ছার উপর না, যে আপনাকে ইন্স্যুরেন্স করতেই হবে। তাহলে এই বারবার প্রতি শিপমেন্টের ক্ষেত্রে ইন্স্যুরেন্স করাটা কিন্তু যে বিজনেসম্যান তার জন্য কি এই পেপার প্রসেস করা, ডকুমেন্টেশন, তাই না, কাম্বারসাম ব্যাপার। তো এর জন্য পলিসিকে আরো মডিফাই করে ফ্লোটিং পলিসি আছে। এটা হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য ধরেন এক ধরনের সিমিলার টাইপ অফ প্রোডাক্টের জন্য, কার্গোর জন্য এই পলিসিটা আপনি করলেন। তাহলে কি হবে, বারবার প্রতিবার শিপমেন্ট হবে, প্রতিবার আপনাকে ইন্স্যুরেন্স করতে হচ্ছে না। নির্দিষ্ট সময়ের ভেতরে আপনার যতবারই শিপমেন্ট হোক, আপনাকে শুধু একটু জানাই দিলেই হবে যে আমার সেকেন্ড শিপমেন্ট আসতেছে, বা 2 মাস পরে আমার থার্ড শিপমেন্ট আসতেছে। যেহেতু আমার প্রোডাক্ট সেম, সবকিছু সেম, সো বারবার ডকুমেন্টেশনের প্রয়োজন হয় না। একবার একটা নির্দিষ্ট সময়, ধরেন আপনি 2 বছর বা 3 বছরের জন্য ইন্স্যুরেন্স করে রাখলেন, তাহলে এই সময়ের ভিতরে আপনার যতবার শিপমেন্ট হবে, ফার্দার ডকুমেন্টেশন প্রসেসের আর বিল্ডিং রিস্ক পলিসি কি বলছে, এটা হলো শুধুমাত্র ওই যে শিপ ইরেকশনের ক্ষেত্রে, ডকইয়ার্ডে যখন জাহাজ তৈরি হয়, এক একটা জাহাজ তৈরি হতে আপনার ধরেন 5-6 বা 3-4 বছর সময় লাগে। তো সেই সময় হচ্ছে শিপের যাতে কোনো ধরনের ক্ষতি না হয়, হ্যাঁ, বা কোনো ড্যামেজ হলে যাতে পাওয়া যায়, প্রোটেকশন পাওয়া যায়, এর জন্য এই বিল্ডিং রিস্ক পলিসিটা নেওয়া হয়। কি জন্য? ইন রেসপেক্ট অফ শিপস whilst in the process of erection or building at dockyard. তাহলে এটা গেল কি ম্যারিন পলিসি। সাবজেক্ট ম্যাটার এই যে হাল, কার্গো আর ফ্রেট, এটা আমরা আগেই ডিসকাস করেছি। দেন ফায়ার ইন্স্যুরেন্স। ফায়ার ইন্স্যুরেন্সটা কি বলছে, যে ফায়ার ইন্স্যুরেন্স ইস্যুস দ্য পলিসি that provides protection against financial losses arising out of the operation of fire or certain other specific peril. তাহলে ফায়ার ইন্স্যুরেন্স হচ্ছে ফায়ারের কারণে যদি আপনার প্রপার্টির কোনো ধরনের লস হয়, অথবা সার্টেন আদার স্পেসিফাইড পেরিল। শুধু ফায়ারই না, পেরিল মানে তো আমরা ওই যে সোর্স অফ ইনসিডেন্টটা যদি ধরি, যে শুধু ফায়ারের কারণে আপনার ড্যামেজটা হচ্ছে না, অন্য আরো কিছু কারণে যদি ড্যামেজ হয়, তাহলে সেই পলিসিগুলো কিন্তু ফায়ার ইন্স্যুরেন্সের আন্ডারই হয়। সাবজেক্ট ম্যাটার অফ ফায়ার ইন্স্যুরেন্স, ফায়ার ইন্স্যুরেন্স আমার কি কি কভার করে? বিল্ডিং, fixture and fitting, plant machinery, goods and merchandise, stock of all kinds. ফিক্সচার অ্যান্ড ফিটিংটা কি? ফিক্সচার অ্যান্ড ফিটিং হলো যে আমার বিল্ডিং এর ভিতরে কি কিছু ফিক্স কিছু জিনিস থাকে, হ্যাঁ, যেটা রিমুভেবল না, মানে আপনি মানে মুভেবল না, ইমুভেবল, যেটা হলো ফিক্স করা। ধরেন এই যে এখন তো বিল্ডিং এর অনেক কিছুই, এই যে টেবিনেট গুলো যে করা থাকে, তারপরে যে কিচেনের অনেক কিছু করা থাকে, আপনি এইগুলো আপনার ওই যে বাথরুমের অনেক কিছু ফিটিংস গুলো থাকে, এগুলো হচ্ছে যেগুলো মুভেবল না, এগুলো হচ্ছে ফিক্সচার এন্ড ফিটিংস। তাহলে এগুলোর জন্য হচ্ছে কি ফায়ার ইন্স্যুরেন্স অ্যাপ্লিকেবল। এবং ফায়ার ইন্স্যুরেন্সের ভিতরে যেটা আমরা এর আগে পড়ে আসলাম, ম্যাটেরিয়াল লস ইন্স্যুরেন্স, কনসিকুয়েন্সিয়াল লস ইন্স্যুরেন্স। তাহলে ফায়ার ইন্স্যুরেন্সের স্কোপ হচ্ছে 2 টাইপস। ম্যাটেরিয়াল লসটা হলে ডিরেক্টলি আমার প্রপার্টিটাই ডিস্ট্রয় হয়ে গেল, আর কনসিকুয়েন্সিয়াল লস হলো ওই মেশিন বা ইকুইপমেন্টটা ড্যামেজ হওয়ার ফলে আমার প্রোডাকশন না হওয়ার কারণে যে ক্ষতিগুলো হচ্ছে, মানে আমার যে লস অফ প্রফিটটা কমে যাচ্ছে, সেটা হলো কনসিকুয়েন্সিয়াল লস। তাহলে ফার্স্টে ম্যাটেরিয়াল লস গুলো ডিসকাস করা হচ্ছে। ম্যাটেরিয়াল লসের ভিতরে দেখেন অনেকগুলো ইন্স্যুরেন্স আছে। কি কি? প্রথমে হলো স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি, স্পেশাল পেরিল, ডিক্লারেশন পলিসি, ব্ল্যাঙ্কেট, রিইনস্টেটমেন্ট, বিল্ডিং ইন কোর্স অফ ইরেকশন, তারপর হাউসহোল্ড স্প্রিংকলার লিকেজ। তাহলে এগুলো কিন্তু নাম শুনে আসলে আপনি বোঝা যাচ্ছে না যে ফায়ার ইন্স্যুরেন্স, কিন্তু এগুলো আসলে সবগুলাই ফায়ার ইন্স্যুরেন্সের আন্ডারে পড়ছে। ফার্স্টে শুরু করছে, কারণ ফায়ার ইন্স্যুরেন্সের ডেফিনেশন আমরা দেখেই আসলাম যে ফায়ারকে কভার করছে, প্লাস আরো কিছু স্পেসিফিক পলিসিকে কভার করে, যেটা ফায়ার ইন্স্যুরেন্সের আন্ডারে পড়ে। ফার্স্ট ওয়ান হচ্ছে স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি। স্ট্যান্ডার্ড ফায়ার পলিসিটা কি? স্ট্যান্ডার্ড ফায়ার পলিসির ক্ষেত্রে বলছে এটা হচ্ছে কি বেসিক টাইপ অফ পলিসি
form used for almost all types of fire insurance cover. তাহলে এই যে বাকি যেগুলো নাম আমরা দেখলাম ফায়ারের ক্ষেত্রে, কি কি নাম দেখলাম? এই যে স্পেশাল পেরিল ডিক্লারেশন, ব্ল্যাঙ্কেট, রিইনস্টেটমেন্ট, হ্যাঁ, এগুলো যদি আমি নাও ধরি, এগুলো হচ্ছে স্পেশাল টাইপ। বেসিক ফর্মটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি। স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি কি করে দেখেন, দ্য কভার হ্যাজ বিন স্ট্যান্ডার্ডাইজড প্রোভাইডিং ফর সার্টেন কমন টাইপ অফ কভার ইউজুয়ালি রিকোয়ার্ড বাই অল। তার সাথে এডিশনাল আরো কিছু স্পেসিফিক কভারেজ দিচ্ছে, এবং তার জন্য কি করা হয়, by modifying or amending the standard fire policy by means of endorsement or affixing separate clause on it. তাহলে যদি আমি স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি সেটা বাদে অন্য কোনো পলিসি নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কি করতে হয়, কিছু অ্যাডিশনাল পেপার বা ডকুমেন্টেশনের প্রয়োজন হয়, এবং প্রিমিয়ামটা স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি থেকে বেশি হয়। ফার্স্ট স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি আমার কি ধরনের কভারেজ দেয় সেটা বলতে, কিসের ক্ষেত্রে দেখেন, ফায়ারের ক্ষেত্রে দিবে, লাইটনিং এর ক্ষেত্রে কভারেজ দেয়, এক্সপ্লোশনের ক্ষেত্রে কভারেজ দেয়। ফার্স্ট ফায়ারের ক্ষেত্রে কি ধরনের কভারেজ দিচ্ছে, whether resulting from explosion or otherwise but not happening through। তাহলে আপনার ফায়ারটা যদি এক্সপ্লোশনের কারণে হয় তাহলে হচ্ছে আপনি কভারেজটা পাবেন, কিন্তু ফায়ারটা যদি এই ফলোইং দুইটা রিজনে হয়, কি কি হতে পারে, একটা হচ্ছে ইটস ওন স্পন্টেনিয়াস ফার্মেন্টেশন অর হিটিং অর ইটস, তার মানে আমার সাবজেক্ট ম্যাটারটা যদি এমন হয় যে সেটা নিজে থেকেই ফার্মেন্টেড হয়ে বা নিজে থেকেই হিটিং হয়ে ফায়ার হয়ে গেল, তখন হচ্ছে আমাকে এই স্ট্যান্ডার্ড ফায়ার পলিসির আন্ডারে যে আমি ফায়ার কভারেজ পাই, কভারেজ পাওয়া যাবে না। আর সেকেন্ড হচ্ছে আর্থকুয়েক, রায়ট, ওয়ার, ইনভেশন, অ্যাক্ট অফ ফরেন এনিমি, সিভিল ওয়ার, রেবেলিয়ন, রেভলিউশন, ইনসারেকশন, হস্টিলিটিস, মিলিটারি পাওয়ার আর ইউজার পাওয়ার, এইসব কারণে যদি আমার প্রপার্টি ড্যামেজ হয় তাহলে সেই ক্ষেত্রে কভারেজ পাওয়া যাবে না। তাহলে স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি আমাকে ফায়ারের জন্য কভারেজ দিবে, অন্য কারণে ডিরেক্টলি ফায়ার হয়ে গেল, কিন্তু বলা হচ্ছে এই যে আমি এই দুইটা, এই যে নাম কি, রেক্টেঙ্গেলের ভিতরে যে কথাগুলো লেখা আছে, এইসব কারণে যদি ফায়ার হয় তাহলে কভারেজ পাওয়া যাবে না। স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি আপনাকে লাইটনিং এর জন্য কভারেজ দিবে, whether or not there is any fire involved। ধরেন লাইটনিং হলো কিন্তু কোনো ফায়ার হলো না, লাইটনিং এর কারণে যে প্রপার্টিটা আপনি ইন্স্যুরেন্স করেছেন সেটা ড্যামেজ হলো, তাহলে আপনাকে কভারেজ দিবে। এক্সপ্লোশনের জন্য কভারেজ পাওয়া যাবে অফ বয়লার্স অর গ্যাস ইউজ ফর ডোমেস্টিক পারপাস অনলি ইভেন দো নো ফায়ার ইজ ইনভলভ। যে আপনার কোনো ধরনের বয়লার বা গ্যাসের ইয়েতে ডোমেস্টিক পারপাস ইউজ করা হচ্ছে, সেখান থেকে আপনার ড্যামেজটা হলো, কিন্তু দেখা গেল যে ড্যামেজে ইয়ে হলো কিন্তু হয়তো আগুন থাকতেও পারে নাও থাকতে পারে, সেক্ষেত্রে হচ্ছে কভারেজ পাওয়া যাবে। তাহলে কভারেজ গুলো কিসে কিসে পাওয়া যাবে, স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি আপনাকে কভারেজ দিবে ফায়ারের জন্য, লাইটিং এর জন্য, এক্সপ্লোশনের জন্য, কিন্তু ফায়ারের জন্য কভারেজ দিলেও প্রোডাক্টটা যদি নিজে থেকে ফার্মেন্টেড হয়ে আগুন ধরে যায় সেক্ষেত্রে কভারেজ পাওয়া যাবে না। আর এই যে কিছু কিছু রিজন বলা আছে, আর্থকুয়েক, রায়ট, সিভিল ওয়ার, এসব কারণে যদি হয় তাহলে কভারেজ পাওয়া যাবে না। আর কি কি কভার করে না, স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি ডাজন্ট কভার কনসিকুয়েন্সিয়াল লস। কনসিকুয়েন্সিয়াল লসটা আমরা দেখলাম যে প্রপার্টিটা ড্যামেজ হওয়ার ফলে আমার আরো যেসব কারণে প্রফিট কমে গেল সেই লসটার কভারেজ দিবে না। আচ্ছা, আর কি কভারেজ দিবে না, গুডস হেল্ড ইন ট্রাস্ট অর অন কমিশন, মানি, স্ট্যাম্প, সিকিউরিটিজ, বুক, পিকচার, মোল্ড, মডেল, ম্যানুস্ক্রিপ্ট, ডিজাইন অর এক্সপ্লোসিভ। তাহলে এই জিনিসগুলো ফায়ারের কারণে, ধরেন আপনি যে প্রপার্টিটা, আমরা কি বলেছি, কোন এক জায়গায় কিন্তু আমরা দেখেছি যে প্রক্সিমেট কস্টে কিন্তু আমরা পড়ে আসছিলাম, যদি আপনাদের মনে থাকে, যে প্রপার্টি যদি নিজে থেকে হিটেড হয়ে, মানে ওটার নেচারটা এমন যে নিজে থেকে হিটেড হয়ে আগুন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কভারেজ পাওয়া যাবে না। কিন্তু সেই কারণে যদি আমার অন্য আরো কিছু ডেস্ট্রয় হয় তাহলে কভারেজ পাওয়া যাবে। কিন্তু আবার বলছে যে স্পেসিফিক্যালি এই প্রোডাক্ট গুলোর জন্য কভারেজ পাওয়া যাবে না। এগুলোর জন্য যদি আপনি স্ট্যাম্প, মানি, সিকিউরিটিজ, বুকস, পিকচার্স, এগুলোর কভারেজ যদি পেতে চান তাহলে এগুলোকে ধরেই আপনার ইন্স্যুরেন্স করতে হবে, তা না হলে
স্ট্যান্ডার্ড ফায়ার পলিসির আন্ডারে এগুলো ওই ফায়ারের কারণে যদি এগুলো ড্যামেজ হয় তাহলে তার কাভারেজ পাওয়া যাবে না। লস অর ড্যামেজ কজ বাই রেডিও অ্যাক্টিভ কন্টামিনেশন, তাহলে হচ্ছে কাভারেজ পাওয়া যাবে না। লস অর ড্যামেজ হুইচ ইজ কাভার্ড বাই আ ম্যারিন পলিসি, তাহলে যেটা অলরেডি একটা ম্যারিন পলিসি দিয়ে কাভার করা আছে সেটা কাভারেজ পাওয়া যাবে না। ম্যাম, বলেন। গুডস হেল্ড ইন ট্রাস্ট মানে কি? ওই যে বেইলি, ধরেন আপনি কারো কাছে একটা গুডস রাখলেন আর কি, হ্যাঁ, বা হচ্ছে ধরেন ওয়্যার হাউসে আপনি গুডস রাখলেন, যে ওয়্যার হাউসের ওনার সে কিন্তু গুডস এর মালিক না, গুডস এর মালিক হচ্ছেন আপনি। ওয়্যার হাউসে আপনি রাখছেন কি জন্য, আপনি একটা ফি দিচ্ছেন আর সে আপনাকে গ্যারান্টি দিচ্ছে যে তার গুডস, আপনার গুডসটা তার ওয়্যার হাউসে ভালো থাকবে। হ্যাঁ, তাহলে আপনি একটা ট্রাস্ট করলেন, ট্রাস্ট করে তার ওয়্যার হাউসে গুডসটা রাখলেন, এরপর যদি কোনো ড্যামেজ হয়। স্পেশাল পেরিলস ইন্স্যুরেন্স, স্পেশাল পেরিল ইন্স্যুরেন্স কি বলছে? তাহলে দেখেন এগুলো কিন্তু আমরা এখন ফায়ার পলিসি ডিসকাস করছি। তাহলে স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি কি কি কাভারেজ দেয়, কি কি দেয় না বলে ফেললো। এরপর বলছে যে আরো ফায়ারের আন্ডারে যেসব পলিসি গুলো আছে সেগুলো আপনি নিতে পারবেন, কি করতে হবে, আপনাকে অ্যাডিশনাল প্রিমিয়াম দিতে হবে আর ডকুমেন্টেশন গুলো একটু বেশি দরকার। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে স্পেশাল পেরিল ইন্স্যুরেন্স। Policies cover the losses for additional payment which losses are excluded by the standard fire policy. সেগুলো কি কি? Riot, strike, explosion damage, malicious damage, earthquake, spontaneous combustion, হ্যাঁ, যত ধরনের টেম্পেস্ট, সাইক্লোন, বাস্টিং অফ, ওভারফ্লোয়িং অফ ট্যাঙ্ক, পাইপ, এই জিনিসগুলো হচ্ছে স্পেশাল পেরিল ইন্স্যুরেন্সের আন্ডারে আসবে। নাম্বার 3 বলছে ডিক্লারেশন পলিসি। ম্যাম, বলেন। গুডস হেল্ড ইন ট্রাস্টে আমার একটা কোশ্চেন ছিল। বলেন। এখানে ফায়ার ইন্স্যুরেন্সটা কে করতে পারবে না, আমি নিজে নাকি বেইলি? এখানে ফায়ার ইন্স্যুরেন্স করতে পারবে। আমরা বলছিলাম যে ফায়ার ইন্স্যুরেন্স করা থাকলে ইউজুয়ালি ওই কাভারেজ গুলো দেয়। আর এখানে যদি আপনার মানে বেইলি যে সে তো করতেই পারবে, আর যে গুডস এর ওনার সেও করতে পারবে, কিন্তু আলাদাভাবে ওই গুডস এর নামে করতে হবে। আপনার নর্মাল একটা ফায়ার ইন্স্যুরেন্স আছে, সেখান থেকে আপনি কাভারেজ পাবেন না। কোথায় আছে দেখে? আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। কোথায় ছিল? এখানে ছিল। এই যে না, বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি আপনাকে ফায়ার কাভারেজ দিবে, কোন কোন ক্ষেত্রে দিবে সেটা বললো। হ্যাঁ, যে ফায়ারের জন্য দিবে, লাইটিং এর জন্য দিবে, এক্সপ্লোশনের জন্য দিবে, আবার ফায়ারের জন্য কোন কোন ক্ষেত্রে দিবে না সেটাও বলে দিবে। তারপর বলছে স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি, নাম যদিও স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি, কিন্তু আপনাকে কোথায় কাভারেজ দিবে না? বলা হচ্ছে কাভারেজ দিবে না হলো যে কনসিকুয়েন্সিয়াল লস। হ্যাঁ, এটা তো বোঝা গেল। আর এই যে বাকি যেগুলো বললাম, হেল্ড ইন ট্রাস্ট, হ্যাঁ, মানি, স্ট্যাম্প, সিকিউরিটিজ, মানে এগুলো নামে আপনার আলাদা করে স্পেসিফিক পলিসি রাখতে হবে। আপনি একটা স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি রাখলেন, তার আন্ডারে এগুলো কাভারেজ পাবেন না। ধরেন স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি আপনি রাখলেন যে আপনার বাড়ির জন্য, ঠিক আছে? ধরেন স্ট্যান্ডার্ড, আচ্ছা এইভাবে বলি, যে ওয়্যার হাউসে আপনি গুডস গুলো রাখছেন, আপনি একটা স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি নিলেন সেই ওয়্যার হাউসটার জন্য, ঠিক আছে, কিন্তু প্রপার্টির জন্য নিলেন না। তাহলে হচ্ছে যে আমার যদি ফায়ারের কারণে প্রপার্টিটা মানে কি বলে ভিতরে গুডস গুলো যদি ড্যামেজ হয় তাহলে হচ্ছে পাওয়া যাবে না, কিন্তু আমার ওই বিল্ডিংটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে পাওয়া যাবে। বলছে যে স্ট্যান্ডার্ড ফায়ার পলিসির আন্ডারে কভারেজ পাওয়া যাবে না, কিন্তু এগুলোর জন্য তো আপনি আলাদা করে ফায়ার পলিসি নিতেই পারেন। বোঝা যাচ্ছে? ইয়েস ম্যাম। হ্যাঁ, মানে আপনাকে প্রোডাক্টের নাম ধরে ধরে ফায়ার পলিসি নিতে হবে। আপনি যদি একটা কমন ফায়ার পলিসি নেন তাহলে তার আন্ডারে পাওয়া যাবে না, সেটা বলছে। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে। ডিক্লারেশন পলিসি কি বলছে? এই ডিক্লারেশন পলিসিটা ফায়ার পলিসির সাথে অ্যাটাচ করা থাকে। এটা কি রকম? Evolve for considering the application of the principle of indemnity, mostly in case of stocks subject matter to violent value fluctuation. আপনাদের যদি মনে থাকে ইন্ডেমনিটিতে আমরা ভ্যালুড পলিসি পড়েছিলাম এবং বলেছিলাম যে ভ্যালুড পলিসি থেকে একটা কোশ্চেন থাকে যেটা কি ডেভিয়েশন ফ্রম দ্য ইন্ডেমনিটি এক্সপ্লেইন করো, তাই না, বা গিভ ইউর ওপিনিয়ন। এবং ওপিনিয়ন দেওয়ার আসলে কিছু নাই, ওটার উত্তর হচ্ছে যে এটা অবশ্যই ডেভিয়েশন ফ্রম ইন্ডেমনিটি না, এটা একটু ডিফারেন্ট নেচারের, বাট আপনাকে ওই যে
আর্গুমেন্টস গুলো দিয়ে বলতে হবে যে এটা আসলে ইন্ডেমনিটিকে ডেভিয়েট করে না, সাপোর্টই করে। হ্যাঁ, অনেকে আবার মনে করেন ওপিনিয়ন থাকাতে হয়তো আপনি ওপিনিয়ন দিবেন হ্যাঁ ইট ইজ ডেভিয়েশন, এরকম লিখলে কিন্তু জিরো। তাহলে ওই ভ্যালুড পলিসি এই মানে সেটাই আসলে এই ডিক্লারেশন পলিসি সেম জিনিস। ভ্যালুড পলিসির ক্ষেত্রে আমরা এক জায়গায় পড়েছিলাম যে গুডস গুলো মানে সিভিয়ার প্রাইস ফ্ল্যাকচুয়েশন হয়, হ্যাঁ, তার ক্ষেত্রে হচ্ছে ভ্যালুড পলিসি। এবং সেই গুডস এর কথা বলা হচ্ছে যে একটা ডিক্লারেশন পলিসি থাকে, সেটা কি the sum insured is selected at a maximum amount likely to be at risk during the period of insurance. তাহলে কি করা হয়, কারণ হচ্ছে যে প্রোডাক্টের ভ্যালু এত ফ্ল্যাকচুয়েট করে যে ওটার অ্যাকচুয়াল প্রাইসটা আসলে আপনি জানেন না। মার্কেট ভ্যালু হচ্ছে আজকে একরকম, 3 দিন পরে আরেক রকম। সো আপনি প্রপার্টি ভ্যালুটা কি ধরবেন? বলা হচ্ছে যে একটা লামসাম ম্যাক্সিমাম অ্যামাউন্ট ধরে কি করা হয়, only 75% of the premium is required to be paid at the inception. যে শুরুতেই যে ওখানে কিন্তু ছিল যে একদম শুরুতেই প্রপার্টি ভ্যালুটা ডিটারমিন করা হয়, করে 75% প্রপার্টি ভ্যালুর প্রিমিয়াম দিতে হবে, সেটা ডিটারমিন করা হয়। তার কারণ হচ্ছে আপনি যে ভ্যালুটা ধরলেন সেখান থেকে তো ভ্যালু কমেও যেতে পারে। সরি, তো যে ভ্যালুটা ধরলেন সেখান থেকে প্রপার্টি ভ্যালু কমেও যেতে পারে, প্রপার্টি ভ্যালু বাড়তেও পারে, আপনি জানেন না। যখন আপনার পুরো ইন্স্যুরেন্সের টাইম পিরিয়ডটা শেষ হবে, এক্সপায়ারি অফ দ্য পলিসি, you will be able to know the actual price of the property. So in that case কি হয়, at the inception 75% equivalent of the property value is decided as the premium. এবং তারপর কি হচ্ছে, সেই অনুযায়ী আপনি প্রিমিয়াম দিচ্ছেন। তারপর দেখেন the insured is required to declare normally every month the value of stock at a definite predetermined date or the maximum value of any day since the last month declaration. আচ্ছা, তাহলে আপনি 1 বছরের জন্য যদি পলিসিটা নেন, তাহলে ইন্স্যুরকে কি করতে হয়, প্রত্যেক মাসে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এবং ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক মাসে তাকে প্রপার্টি ভ্যালুটা ধরেন একটা নির্দিষ্ট ফিক্সড রেটে, যে মাসের 20 তারিখ প্রপার্টি ভ্যালু যেটা থাকে মার্কেটে সেটাই সে ডিক্লেয়ার করে। অথবা ওই মাসের ভেতরে বা ওই সময়ের ভেতরে, হ্যাঁ, আগের মাসের 21 তারিখ থেকে ওই মাসের 20 তারিখ পর্যন্ত এর ভেতরে ম্যাক্সিমাম ভ্যালু কত পর্যন্ত হয়েছিল সেটা ইনফর্ম করতে হয়। এবং এই পুরো ভ্যালুগুলো 12 মাসের এই ভ্যালুকে এভারেজ করে, মানে একসাথে যোগ করে 12 দিয়ে ভাগ করে আসলে প্রপার্টির অ্যাকচুয়াল ভ্যালুটা ডিটারমিন করা হয়। দেন হচ্ছে প্রিমিয়ামটা ফিক্স হয় কখন, এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। আর এই শুরুতে যে 75% ভ্যালু ধরে যে আপনি প্রিমিয়াম দিলেন, তো কি হতে পারে, এমন হতে পারে যে আপনি একটু বেশি প্রিমিয়াম দিয়ে ফেললেন, বা এমন হতে পারে যা দেওয়ার কথা তার থেকে আপনি কম দিলেন। কারণ অ্যাকচুয়াল প্রিমিয়াম কি হওয়া উচিত সেটা তো আপনি জানছেন এট দি এক্সপায়ারি অফ দি পলিসি। সো তখন কি হয়, যদি অ্যাকচুয়াল প্রিমিয়ামটা বেশি হয়, যেটা আপনি শুরুতে প্রভিশনাল প্রিমিয়াম হিসেবে দিয়েছেন, তখন কি করতে হয়, যে ব্যালেন্স যেটা আরো দেওয়ার কথা সেটা আপনাকে দিতে হবে। আর যদি এমন হয় যে না, অ্যাকচুয়াল প্রিমিয়ামটা অনেক কম, প্রভিশনাল প্রিমিয়াম অলরেডি আপনি অনেক বেশি ধরে বেশি দিয়ে ফেলেছেন, তখন কি হবে, ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে রিফান্ড করবে। তার কারণ এক্ষেত্রে যেহেতু প্রপার্টি ভ্যালুটা আনসার্টেন, সো প্রিমিয়ামটা একটা রাফলি ধরা হয়েছে, এবং ইয়ার এন্ডে গিয়ে আপনি এটা ফাইন্ড আউট করতে পারেন যে অ্যাকচুয়াল প্রিমিয়াম কত হওয়া উচিত। তাহলে এটা হচ্ছে ডিক্লারেশন পলিসি, যেই স্টকের ভ্যালু খুব ফ্ল্যাকচুয়েট করে তার জন্য হয়। এরপর ব্ল্যাঙ্কেট পলিসি, এক্ষেত্রে কি বলছে ম্যাম? বলেন। আচ্ছা, লাস্টটা নিয়ে আরেকটা বার ম্যাডাম যদি একটু বলতেন, যে যদি হচ্ছে আমার অ্যাকচুয়াল প্রিমিয়ামটা ব্যালেন্স থেকে লোয়ার হয় আর কি, আমি যেটা পে করেছি সেটা থেকে, মানে অ্যাকচুয়ালি যদি লোয়ার হয় অ্যাকচুয়াল থেকে, তাহলে কি হচ্ছে আমার আবার বাকিটা পে করতে হবে? পে করতে হবে, হ্যাঁ। তার কারণ হচ্ছে আপনি তো কম দিয়ে আসছেন, আপনার তার বেশি দেওয়া উচিত ছিল। কারণ বছরের শুরুতে যে আপনি প্রপার্টি ভ্যালু একটা ধরে তার 75% ধরে প্রিমিয়াম দেওয়া হয়েছে, তাহলে সেটা যদি দেখা যায় যে বছর শেষে আপনি ক্যালকুলেট করে দেখলেন যে আপনি যা দিচ্ছেন সেটা আসলে যা দেওয়া হয়েছে তার থেকে কম, তখন আপনাকে অতিরিক্তটা দিতে হবে। আর যদি দেখা যায় না, শুরুতে আপনি যেটা ধরছিলেন এটাকে বলা হচ্ছে প্রভিশনাল প্রিমিয়াম, যে সেটা আপনি আসলে অনেক বেশি দিয়ে ফেলছেন, তখন কি করবে, ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে রিফান্ড করবে। আর এই যে ম্যাম 75% বলতেছে, এটা তো ম্যাম ওই প্রিমিয়ামের উপর, তাই না? মানে এটা তো অ্যাসেটের উপর না, মানে স্টকের প্রাইসের উপর না, 75% ফিগারটা স্টকের প্রাইসই তো ধরছে, যে আপনি বছরের শুরুতে স্টক প্রাইসটা যেটা ঠিক করলেন, এটা লামসাম ঠিক করলেন না, সেই স্টক প্রাইসের 75% ধরে আপনি প্রিমিয়াম দিচ্ছেন। প্রিমিয়ামটা ডিসাইড করা হয় যে আপনি যদি মার্কেটে পান যে হ্যাঁ আমার স্টক প্রাইস এখন 1000 টাকা,
কিন্তু এটা 1000ই থাকবে এমন কোনো কথা নেই, কারণ এটা তো খুব ফ্ল্যাকচুয়েট করে। 3 মাস পরে হয়তো এটার দাম 500 টাকায় নেমে আসতে পারে। সো আপনি যেই প্রাইসটা তখন ফিক্স করেন, সেই প্রাইস, সেই সাম অ্যাসিউরড এর 75% ভ্যালু ধরে প্রিমিয়ামটা ঠিক করা হয়, সেটা ধরে করা হয় না। আচ্ছা ঠিক আছে। ব্ল্যাঙ্কেট পলিসি কি বলছে? আন্ডার দিস সিস্টেম, instead of specifying individual sums for each building and plant, machineries and stocks therein. আচ্ছা, ব্ল্যাঙ্কেট পলিসি বলছে যেমন কম্বল দিয়ে আমরা কি করি বলেন তো? কম্বল দিয়ে ঢেকে দিলে কি হয়? কম্বলের নিচে যা যা আছে সব একসাথে কভার হয়ে গেল। সেই কারণে এটার নাম ব্ল্যাঙ্কেট পলিসি। একটা কাভারেজ নিয়ে আসলে আপনি এক জাতীয় সবগুলো জিনিসের কাভারেজ পাচ্ছেন। কিরকম? আপনার ইয়েতে, ফ্যাক্টরিতে ধরেন একটা ফ্লোরে, হ্যাঁ, একটা ফ্লোরে ধরেন একই রকম মেশিন 5টা আছে, তাহলে 5টা মেশিনের জন্য আপনি 5টা পলিসি না নিয়ে যদি একটা ব্ল্যাঙ্কেট পলিসি নেন, তাহলে কি হচ্ছে? আপনার 5টা মেশিনই একটা পলিসির আন্ডারে কাভারেজ পাচ্ছে। 5টা মেশিনের জন্য আপনি আলাদা আলাদা করে 5টা পলিসি নেবেন, করাটা তো ডিফিকাল্ট। এই জন্য বলছে যে ব্ল্যাঙ্কেট পলিসি কি করে? ইনস্টেড অফ স্পেসিফাইং ইন্ডিভিজুয়াল সামস ফর ইচ বিল্ডিং অ্যান্ড প্ল্যান্ট, মেশিনারিজ অ্যান্ড স্টকস, তারা কি করে? only one sum is specified for all building together, one sum for all plants and machineries, one sum for all stocks. তাহলে আমার এক জাতীয় জিনিসগুলোর জন্য আপনি একটা পলিসি নিলেই হয়ে যাচ্ছে, সবগুলো একসাথে কাভারেজ পাচ্ছে। এটাই বলছে, মানে কাজটাকে একটু সিম্পলিফাই করা। ম্যাম বলেন। তাহলে ওই যে ম্যাম আগে ছিল স্টাম্প রাইটিং, ওগুলোর জন্য আলাদা আলাদা নিতে হয়তো পলিসি, ব্ল্যাঙ্কেট কারণ নিলে হচ্ছে ওগুলো চলে আসবে? না না, কারণ স্ট্যাম্প হচ্ছে একটা ডিফারেন্ট জাতীয়, পিকচার ডিফারেন্ট, মডেল মোল্ড ডিফারেন্ট, মানে ওখানকার আমার অবজেক্ট গুলো কিন্তু ডিফারেন্ট, এক জাতীয় না। ব্ল্যাঙ্কেট কি বলছে? জিনিসগুলো এক জাতীয় হতে হবে। এমন যদি হতো যে আপনি একটা পিকচার পলিসি নিচ্ছেন, আপনার 10টা পিকচার আছে, তাহলে হয়ে যেত 10টাই এক ধরনের কাভারেজ পাইত। কিন্তু ম্যাম বিভিন্ন ধরনের জিনিসের জন্য তো আপনি একটা ব্ল্যাঙ্কেট নিতে পারবেন না। জি ম্যাম, আর বুঝতে পারছি। আর ওটা বলছে স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি ওটা কভার করে না, কিন্তু পিকচার, মেডেল, তারপরে কি কি ছিল, কয়েন টয়েন, স্ট্যাম্প, এগুলোর জন্য তো অবশ্যই আপনি পলিসি নিতে পারবেন, আলাদা করে পলিসি নিতে হবে, সেটা বলছে। এগুলোর জন্য পলিসি কাভারেজ পাওয়া যাবে না, সেটা কিন্তু কোথাও বলে নাই। বলছে স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি দিয়ে ওগুলোর কাভারেজ হবে না, ওগুলোর কাভারেজ নিতে হলে ওগুলোর নামে আলাদা করে বেশি প্রিমিয়াম দিয়ে আপনাকে পলিসি নিতে হবে, সেই কথা বলেছে। থ্যাংক ইউ ম্যাম। তাহলে ব্ল্যাঙ্কেট পলিসি হচ্ছে এক জাতীয় জিনিস আমার যতগুলো আছে সবগুলোর জন্য আমি একটা পলিসি নিলে সবগুলো কভার করছে। আমরা যখন কি করি, ধরেন আপনাকে সবকিছু মিক্স করে দিল, হ্যাঁ, ধরেন আপনাকে 10-12 রকম ফ্রুটস এর একটা বিরাট একটা বাকেট পাঠানো হলো, হ্যাঁ, অ্যাপল, অরেঞ্জ, গ্রেপ, এ সব আছে, অনেকগুলো আছে, তখন আপনি কি করবেন? সব মিলে ঝিলে রাখেন? তা তো আমরা করি না, আমরা অ্যাপল গুলোকে আলাদা করি, অরেঞ্জ গুলোকে আলাদা করি, সেরকম আর কি। যে আপনার যত প্রপার্টি, মেশিনারিজ, ইকুইপমেন্টস, তারপরে স্টক যা যা আছে, সবগুলোর জন্য তো আপনি মিলে মিশে একটা পলিসি নিচ্ছেন না, সবগুলো মেশিনের জন্য একটা পলিসি, সব স্টক ম্যাটেরিয়ালের জন্য একটা পলিসি, জাস্ট সেই মানে সেম কনসেপ্ট। রিইনস্টেটমেন্ট পলিসি কি বলছে? রিইনস্টেটমেন্ট মানে রিইনস্টেটমেন্ট, তার মানে একটা জিনিস আপনি আবার কি করছেন? নতুন করে তৈরি করছেন। এগুলো সাধারণত বিল্ডিং এর ক্ষেত্রেই হয়। দেখেন কি রিইনস্টেট করছেন, এটা কি থাকে? স্ট্যান্ডার্ড ফায়ার পলিসির থেকে একটা এডিশনাল ক্লজ থাকে, কারণ আমরা আগেই বলেছি যে স্ট্যান্ডার্ড ফায়ার পলিসিতে কাভারেজ হবে না, এডিশনাল ডকুমেন্টেশনও লাগবে, এডিশনাল প্রিমিয়ামও লাগবে। In reinstatement policy, the loss is settled on the basis of cost of replacement of the damaged property. তাহলে ড্যামেজ প্রপার্টিকে রিপ্লেস করা হচ্ছে by the new property, where under the standard fire policy loss is settled on the basis of market value immediately before the fire. তাহলে যদি আপনার বিল্ডিং এর বা যে প্রপার্টিটাকে আপনি রিপ্লেস করছেন, তার জন্য আপনি স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি নেওয়া যাবে, কিন্তু স্ট্যান্ডার্ড ফায়ার পলিসির আমার কাভারেজও কম, প্রিমিয়ামও কম। আর রিইনস্টেটমেন্ট হলে আমার এখানে প্রিমিয়ামও বেশি, কাভারেজও বেশি। কি বলছে? এবং রিইনস্টেটমেন্ট নিয়ে আমার লসটা কিন্তু ফায়ারের কারণে হতে হবে, অন্য কারণে লস হলে আবার এই পলিসি হবে না। স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি কি দেখে? স্ট্যান্ডার্ড ফায়ার পলিসিতে আপনাকে যে ক্ষতিপূরণটা দেওয়া হয় সেটা কি? স্ট্যান্ডার্ড ফায়ার পলিসিতে ক্ষতিপূরণটা কিন্তু আপনাকে প্রপার্টি রিপ্লেস করে দিবে না, হ্যাঁ। ধরেন ফর এক্সাম্পল আপনার একটা মেশিনের ক্ষতি হলো, কি বলবো,
ধরেন আমি যদি একটা ল্যাপটপই বলি, এখন ল্যাপটপ তো আসলে ইয়ে হয়ে গেলে আবার সারা করা মুশকিল। আচ্ছা আমরা ধরে নিই যে এটা ঠিক করা যায়। হ্যাঁ, তাহলে আপনি আপনার ল্যাপটপের করলেন, স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি নিলেন। তাহলে এক্ষেত্রে আপনার ল্যাপটপটার ক্ষতিপূরণ ওরা কিভাবে দিবে? ক্ষতিপূরণ দিবে যে ল্যাপটপটা ফায়ার হওয়ার আগে এটা মার্কেট ভ্যালু কত। তো ল্যাপটপটা যদি আপনার 5 বছরের পুরানো হয় তাহলে কিন্তু ডেপ্রিসিয়েশন হয়ে এটার ভ্যালু কিন্তু অলরেডি অনেক কমে গেছে, তাই না? যে প্রাইস দিয়ে আপনি কিনেছেন সেই প্রাইস কিন্তু নাই। বাট রিইনস্টেটমেন্ট কি করবে? রিইনস্টেটমেন্ট পলিসির ক্ষেত্রে কিন্তু আপনার ডেপ্রিসিয়েশন কাউন্ট করা হয় না। এটা ধরা হয় যে আপনি নতুন যেহেতু আপনাকে রিপ্লেস করে দিচ্ছে, যে আপনাকে নতুন একটা ল্যাপটপ ওরা কিনে দিবে, তাহলে নতুন একটা ল্যাপটপ কিনে দিতে যা খরচ ল্যাপটপে সেটা দিয়ে আপনার মানে সেই পরিমাণ ক্ষতিপূরণই আপনাকে দেওয়া হবে। আর স্ট্যান্ডার্ড ফায়ার পলিসির আন্ডারে আপনি ক্ষতিপূরণ পেতেন ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে। তারপর কি বলছে? ইস্যুড ফর বিল্ডিং অ্যান্ড কন্টেন্টস অ্যান্ড ফর স্টকস। তাহলে এটা বিল্ডিং এর জন্য হয়, কারণ বিল্ডিং এরও কিন্তু আমরা কি জানি ফিক্সড অ্যাসেটে ডেপ্রিসিয়েশন থাকে। বিল্ডিং ইন কোর্স অফ ইরেকশন, তাহলে আমরা দেখে আসলাম যে ইয়ের ক্ষেত্রে মেরিন ইন্স্যুরেন্স এর ক্ষেত্রে হচ্ছে, যেহেতু মেরিন ইন্স্যুরেন্স আমি জাহাজ তৈরির সময় জাহাজের কোনো ক্ষতি যদি হয়, এক্ষেত্রে কি হচ্ছে, কিসেরটা ধরছে দেখেন, দিস পলিসিস আর ইউজুয়ালি ইস্যুড ফর বিল্ডার্স এন্ড কন্ট্রাক্টরস উইথ রিগার্ড টু বিল্ডিং হুইচ আর ইন কোর্স অফ ইরেকশন এন্ড নট ইয়েট হ্যান্ডেড ওভার দ্য ওনার্স। তাহলে এটা যেহেতু ফায়ার পলিসি, তো এখানে আমার শিপ আসবে না, এখানে হচ্ছে কোনো একটা বিল্ডিং এবং এই পলিসিটা কারা করতেছে, বিল্ডিংটা যেহেতু এখনো কনস্ট্রাকশন শেষ হয় নাই, তার মানে ধরেন কোনো ইয়ে কোনো বিল্ডার করতেছে, কোনো কন্ট্রাক্টর, বিল্ডার নিজে না করলে সে কোনো কন্ট্রাক্টরকে দায়িত্ব দিয়েছে, কন্ট্রাক্টর কাজ করা অবস্থায় ক্ষতি হতে পারে। সো এই পলিসিটা কি করে, কন্ট্রাক্টর নিজেই পলিসিটা নেয় যে যতদিন সে কাজ করবে তার ভিতরে যদি কোনো ড্যামেজ হয় তার ক্ষতিপূরণ পাওয়ার জন্য। হাউস হোল্ড পলিসি কি বলছে, যেটা একটা কম্প্রিহেন্সিভ পলিসি এবং কভার করছে কি নাম্বার অফ প্যারিল। নাম্বার অফ পেরিলে কি হচ্ছে যে অনেক কারণে আপনার বাড়ির ক্ষতি হতে পারে। পলিসি মে বি ইস্যুড ফর বিল্ডিং অর কন্টেন্ট অর ফর বোথ, মানে আপনি বিল্ডিং আপনার বাড়িটার জন্য নিতে পারেন বা বাড়ির ভেতরে যে জিনিসপত্রগুলো আছে তার জন্য নিতে পারেন। কি কি ধরনের পেরিল কভার করে? ফায়ারের কারণে আপনার বাড়ির জিনিসপত্র ক্ষতি হতে পারে, চোর এসে চুরি করে নিয়ে যেতে পারে, স্পেশাল পেরিল হতে পারে, বা লিমিটেড লায়াবিলিটিস অফ দ্য ইস্যুড। এসব কারণে এই হাউস হোল্ড পলিসিটা নেওয়া হয়। লিমিটেড লায়াবিলিটি ব্যাপারটা আমরা পরে আবার যখন লায়াবিলিটি ইন্স্যুরেন্স করবো তখন ডিসকাস করবো। স্প্রিংকলার লিকেজ, স্প্রিংকলার লিকেজ, স্প্রিংকলার কি? ওই যে আগুন ধরলে যেটা দিয়ে পানি ছিটানো হয়, তাই তো মেশিনটা। অনেক সময় কি হয়, স্প্রিংকলার লিকেজ হয়ে মানে বড় হেভি ধরনের স্প্রিংকলার যদি হয় তাহলে দেখা যায় যে হঠাৎ করে একটা বিস্ফোরণ হলো, পানি হয়ে বড় ধরনের ড্যামেজ হতে পারে। এই কারণে যদি কি ড্যামেজ হয় তাহলে সেক্ষেত্রেও একটা ইন্স্যুরেন্স করে রাখা যায়। কনসিকুয়েন্সিয়াল লস গুলো দেখেন কি বলছে। তাহলে এর আগে আমরা যেগুলো পড়ে আসলাম ওগুলো কিন্তু সব ম্যাটেরিয়াল লস। স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি থেকে এই স্প্রিংকলার লিকেজ পর্যন্ত এগুলো হচ্ছে সব ম্যাটেরিয়াল লস ইন্স্যুরেন্স। আর কনসিকুয়েন্সিয়াল লস হলো পলিসি প্রাইমারিলি aims at providing protection against loss of revenue or loss of earning during this inevitable period of interruption of the business caused by materials lost due to fire. যে ফায়ারের কারণে আমার কোনো একটা প্রপার্টি বা ইকুইপমেন্টের ক্ষতি হলো, সেই কারণে আমার বিজনেস ইন্টারাপশন হলো, আমার প্রফিট কমে গেল, তাহলে এই লসটা কভার করার জন্য কনসিকুয়েন্সিয়াল লস ইন্স্যুরেন্স। কিরকম? লস অফ আর্নিং হুইচ ইজ ইউজুয়ালি মেজার্ড বাই নেট প্রফিট, যে আমার নেট প্রফিট কমে গেল। স্ট্যান্ডিং চার্জ কিছু থাকে which is still required to be incurred by the insured even though the business has been interrupted. ধরেন আগুন ধরে আপনার ভেতরে ক্ষতিগ্রস্ত হলো, ঠিক আছে, মেশিন টেশিন এগুলো সব পুড়ে গেল, আপনি প্রোডাকশনে যেতে পারছেন না, কিন্তু তাও আপনার কিছু ফিক্সড কস্ট থাকে। সেগুলো কিরকম? যেমন আপনাকে ওই যে ইউটিলিটি বিল গুলো দিতে হবে, তাই না, পানির বিল দিতে হবে, আপনার এমপ্লয়ীদের স্যালারি দিতে হবে, তারপর আপনাকে ট্যাক্স দিতে হয়, বাড়ি ভাড়া রেন্ট দিতে হবে। তাহলে আপনার যদিও প্রোডাকশন হচ্ছে না, প্রোডাকশন না হলে কি হবে, আপনার সেল হবে না, রেভিনিউ আসতেছে না, কিন্তু আপনার যে খরচগুলো রেগুলার খরচ, রুটিন খরচ, সেই জিনিসগুলো কিন্তু ঠিকই হচ্ছে।
আর কি হয়, এক্সট্রা এক্সপেন্ডিচার ইনকার্ড বাই দ্য ইনস্যুড with the sole object of minimizing loss of earning or loss of revenue during the interruption period. যেমন কিরকম হতে পারে, the insured may hire premises for a temporary period. ধরেন আপনার ওই ওয়ার্কশপটা এমন ক্ষতিগ্রস্ত হয়ে গেল যে ওখানে এখন কাজ করা যাবে না, কিন্তু কি করা গেল যে পাশে হয়তো আপনি আরেকটা ওয়ার্কশপ ভাড়া নিতে পারেন, যদি ভাড়া পাওয়া যায় যে ঠিক আছে প্রোডাকশন আমি একদম বন্ধ না রেখে সেই ওয়ার্কশপে কাজ করছি, তাহলে এই যে আরেকটা ওয়ার্কশপ আপনি ভাড়া নিচ্ছেন তার একটা রেন্ট আছে। The purpose of the expenditure is to reduce the ultimate liability under the policy. তাহলে এই যে আপনার যে অ্যাডিশনাল খরচগুলো হচ্ছে মানে এগুলো কেন হলো, যে কিন্তু শুধু যে ইকুইপমেন্ট ডিস্ট্রয় হলো তা না, আপনি তো যেহেতু প্রোডাকশনে যাচ্ছেন না, আপনার খরচগুলো ফিক্সড কস্টগুলো স্টিল হচ্ছে, কিন্তু আপনার কোনো ধরনের সেল রেভিনিউ আসতেছে না। তাহলে এই যে ফায়ারের কনসিকুয়েন্সে আপনার যে লসগুলো হচ্ছে এগুলোর কাভারেজ নেওয়ার জন্য কনসিকুয়েন্সিয়াল লস ইন্স্যুরেন্সের প্রভিশন আছে। ওকে, দেন হলো অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স। অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সের ভেতরে যেগুলো প্রপার্টি ইন্স্যুরেন্সের আন্ডারে সেগুলো আমরা এখানে করবো। লাইফ এন্ড পার্সোনাল অ্যাক্সিডেন্ট সেগুলো হলো নেক্সট চ্যাপ্টারে। অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি বলছে, এনি পলিসি that does not appropriately come under marine, fire or life shall come under accident within the scope of property insurance will be discussed. পলিসিগুলো কি কি, বার্গলারি, মোটর, কন্ট্রাক্টর, অল রিস্ক, ইঞ্জিনিয়ারিং, এভিয়েশন, গ্লাস, ক্রপ, লাইফ স্টক, ওয়ার রিস্ক, এগুলো তাহলে কিসের আন্ডারে আসে, অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সের আন্ডারে। বার্গলারি ক্লাসিফিকেশন করেছে, বার্গলারি কোথায় হতে পারে, আপনার বিজনেস প্রেমিসেসে হতে পারে, আপনি যে প্রাইভেট ডুয়েলিং হাউস, আপনার অফিসে হতে পারে, আপনার বাড়িতেও হতে পারে, তাহলে দুটার জন্য আলাদা আলাদা ইন্স্যুরেন্স করতে হবে। অফিসের জন্য আপনি ইন্স্যুরেন্স নিবেন আলাদা করে বার্গলারি ইন্স্যুরেন্স, আবার আপনি যে বাড়িটাতে থাকেন সেটা তার জন্য আলাদা করে ইন্স্যুরেন্স নিতে হবে। অল রিস্কের মধ্যে বলতেছে এটা কাভারেজটা আরেকটু বেশি, যে এটা হলো বার্গলারিরই, যে মানে বার্গলারি কি হতে পারে, চোর এসে আপনার বাড়ির কমন জিনিসগুলো চুরি করতে পারে, কিন্তু স্পেসিফিক যেমন আলাদা করে যেটা ওই যে আপনার দামি ক্যামেরা, ওয়াচ, জুয়েলারি, তারপরে যে এই জিনিসগুলো হচ্ছে নর্মাল বার্গলারির আন্ডারে আসবে না। এগুলো হচ্ছে যেহেতু এগুলো খুব এক্সপেন্সিভ জিনিস, তাহলে এগুলোকে আলাদা করে বাই নেম আপনাকে সেফ অ্যান্ড ট্রানজিট, যে ক্যাশ কি হতে পারে, আপনার সেফে থাকতে পারে, লকারে থাকতে পারে, সেখান থেকে চুরি যেতে পারে, অথবা হচ্ছে আপনার ব্যাংক থেকে বিজনেস প্লেসে আনা নেওয়া করার পথে বা এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে নেওয়ার পথে চুরি হতে পারে, সেজন্য ইন্স্যুরেন্স করা যায়। দেন এটা হলো মোটর পলিসি। আর মোটর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে প্রথমে আসলে ভেহিকেল গুলোকে আইডেন্টিফাই করছে, কি কি ধরনের ভেহিকেল, প্রাইভেট কার হতে পারে, কমার্শিয়াল ভেহিকেল, মোটরসাইকেল, এগ্রিকালচারাল ভেহিকেল। এবং পলিসিগুলো হচ্ছে 3 টাইপস, কম্প্রিহেন্সিভ পলিসি, থার্ড পার্টি অনলি পলিসি, লায়াবিলিটি অনলি পলিসি। এবং আমাদের দেশে হচ্ছে আপনার যদি কোনো ইয়ে থাকে, মোটর কার থাকে, তাহলে থার্ড পার্টি পলিসি আপনি রাস্তায় গাড়ি বের করতে পারবেন না। আর কম্প্রিহেন্সিভটা হচ্ছে আপনার ইচ্ছে। কম্প্রিহেন্সিভটা আসলে এই অ্যাক্ট লায়াবিলিটি এবং থার্ড পার্টি দুইটা কি কভার করে, কিরকম দেখেন। আচ্ছা, এখানে স্লাইডে নেই, বই থেকে দেখি, বই কি বলা আছে। কম্প্রিহেন্সিভ পলিসির ক্ষেত্রে কি করছে, কম্প্রিহেন্সিভ পলিসি যেটা করে, প্রথম যে কাভারেজটা দেয় সেটা হচ্ছে ওন ড্যামেজ অর লস অফ দ্য ভেহিকেল। তার মানে ওনার হিসেবে কি হতে পারে, গাড়িটা যখন আপনি চালাচ্ছেন আপনার নিজের গাড়িটা ক্ষতি হতে পারে, আপনার নিজের কোনো পার্সোনাল ইনজুরি হতে পারে, তাহলে ফর yourself and
for your own car. সেকেন্ড যেটা বলছে যে আপনি গাড়ি নিয়ে রাস্তায় যাচ্ছেন, আপনার নিজের ক্ষতি হলো না, কিন্তু কি হতে পারে আপনার গাড়ি দ্বারা অন্য আরেকজনের হতে পারে, প্রপার্টি ড্যামেজ হতে পারে বা তার বডিলি ইনজুরি হতে পারে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে কি করতে হবে, তাকে কম্পেনসেট করতে হবে। তাহলে সেটাই হলো থার্ড পার্টি ইন্স্যুরেন্স, যে আপনার দ্বারা মানে যে কম্পেনসেশনটা আপনি বা যে ইন্স্যুরেন্সটা আপনি নেবেন সেটা আপনার নিজের জন্য না, যে এটা আপনি নেবেন যে ডেথ অর বডিলি ইনজুরি টু থার্ড পার্টি and damage caused to the property arising out of the use of the motor vehicle on the road. আপনি এই যে রাস্তায় গাড়ি চালানোর সময় কি হলো যে অন্য কারো আপনি ক্ষতি করলেন সেই কারণে। আর অ্যাক্ট লায়াবিলিটি যেটা, সেটা কি বলছে, এটা বলছে যে লিগ্যাল লায়াবিলিটি অফ দি ইনস্যুরড ইন রেসপেক্ট অফ ডেথ অর বডিলি ইনজুরি টু দি থার্ড পার্টি। তাহলে অ্যাক্ট লায়াবিলিটি ইন্স্যুরেন্সটা হচ্ছে যে আপনি আপনার গাড়ি চালানোর সময় অন্য কাউকে করলেন, অ্যাক্সিডেন্ট করলেন মানুষকে, হ্যাঁ, তার মৃত্যু হতে পারে, বডলি ইনজুরি হতে পারে, তার জন্য আপনার যে লায়াবিলিটি সেটা হচ্ছে অ্যাক্ট লায়াবিলিটি। থার্ড পার্টি অনলি পলিসি বলছে যে অন্য কারো এই বডিলি ইনজুরি হতে পারে বা অন্য কারো প্রপার্টি, অন্য কারো গাড়ি, হ্যাঁ, ধাক্কা লাগলো তারটাও ক্ষতিগ্রস্ত হলো, তাহলে অন্যের প্রপার্টিকে ড্যামেজ করার জন্য যে অন্যের গুলো তো করবেই, সেটা আপনার নিজেরটা। কন্ট্রাক্টরস অল রিস্ক, কন্ট্রাক্টর অল রিস্ক মানে কন্ট্রাক্টর মানে কি, সে যে বিল্ডিংটা করতে চাচ্ছে তার কাছ থেকে দায়িত্ব নিয়ে সে করে দিবে, আর করা শেষ হয়ে গেলে হ্যান্ড ওভার করবে। এক্ষেত্রে তার ফিউচার কন্ট্রাক্ট ওয়ার্ক ইনক্লুডিং কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল প্ল্যান্ট ইকুইপমেন্ট মেশিনারি, তাহলে সব জিনিসই কভার দিচ্ছে। The policy also be extended to cover liability of the contractor to third party. যে কি হলো যে অন্য করতে গিয়ে অন্য কাউকে এইগুলো ইনজুর করে ফেললো, ওখানে যে কনস্ট্রাকশন ওয়ার্কার যারা আছে, হ্যাঁ, তারা আহত হতে পারে, বা রাস্তা দিয়ে যারা যাচ্ছে পথচারী পেডেস্ট্রিয়ান, উপর থেকে একটা ইট বা কিছু পড়লো, তারা আহত হতে পারে, তাহলে সেক্ষেত্রে একটা রিস্ক থাকে। তাহলে কন্ট্রাক্টরস অল রিস্ক হচ্ছে সেই সব রিস্কের কভারেজ দিবে। Engineering insurance, this type of insurance embraces steam boilers, lift, hoist, crane, electrical plant, engine, refrigeration plant, etc. তাহলে বলে দিচ্ছে যেগুলো ইঞ্জিনিয়ারিং প্ল্যান্ট এবং ইকুইপমেন্ট, তার জন্য কভারেজ পাওয়া যাবে। গ্লাস ইন্স্যুরেন্স, যে গ্লাস থেকে যদি কোনো ধরনের ক্ষতি হয়, হ্যাঁ, ব্রেকেজ অফ অল টাইপস অফ গ্লাস in respect of loss or damage in his crops. Crops insurance অবশ্য আমাদের দেশে খুব একটা নাই, কারণ আমাদের দেশে কৃষকরা আসলে ক্রপ ইন্স্যুরেন্স করে না। এভিয়েশন ইন্স্যুরেন্স, এটা মোটর ইন্স্যুরেন্সের মধ্যে। এভিয়েশন ইন্স্যুরেন্স কি বলছে, ইন্স্যুরেন্স অফ পাইলট, ক্রু এন্ড গ্রাউন্ড স্টাফ, এদের পার্সোনাল অ্যাক্সিডেন্টের জন্য। ইন্স্যুরেন্স অফ পাইলটস এগেইনস্ট লস অফ প্রফেশনাল লাইসেন্স, অনেক সময় কি হয়, অ্যাক্সিডেন্ট হলে পরে পাইলটের প্রফেশনাল লাইসেন্স বাতিল করা হয় নির্দিষ্ট সময়ের জন্য। লস অর ড্যামেজ টু কার্গো ক্যারিড, তাহলে শুধু যে পাইলট ক্রুর অ্যাক্সিডেন্ট হবে তা না, যে কার্গোটা তারা ক্যারি করছে সেগুলোর ক্ষতি হতে পারে, এয়ারক্রাফটের ক্ষতিগ্রস্ত হতে পারে। সো এই সবগুলোর জন্যই এভিয়েশন ইন্স্যুরেন্স যাবে। কি ধরনের দেখেন, বেসিক্যালি রিলেটস টু ক্যাটল এন্ড হর্সেস and provides protection against loss of animals caused by disease or accident. এই লাইভস্টক আমাদের দেশে নাই, এগুলো হচ্ছে আমেরিকাতে, যে ওদের যে এগুলো থাকে, র্যাঞ্চ গুলো থাকে, তাই না, হাজার হাজার গরু, তারপর হর্স, ওখানে এগুলো বেশি চলে। দেন ওয়ার রিস্ক ইন্স্যুরেন্স, ওয়ার রিস্কটা কি বলছে, যে যুদ্ধের সময়, বাট এটার আছে, ক্লাসিফিকেশন আছে। The war risk insurance is a special type of property insurance. It is mainly related to the accident resulting from war. The war risk insurance হচ্ছে এক ধরনের প্রপার্টি ইন্স্যুরেন্স। আমরা কিন্তু এখন পর্যন্ত প্রপার্টি ইন্স্যুরেন্সই ডিসকাস করছি। কি কি কভারেজ পাওয়া যায়, ওয়ার
আচ্ছা, ওয়ার, ইনসারেকশন, ইনভেশন, রেবেলিয়ন, হাইজ্যাকিং, মাস ডিস্ট্রাকশন, হস্টিলিটিস, মিলিটারি ইউজার। আচ্ছা, এই কাভারেজ গুলো পাওয়া যাবে, কিন্তু বলছে এই কাভারেজ গুলো কি ক্ষেত্রে পাওয়া যাবে? ইন কেস অফ মেরিন ইন্স্যুরেন্স। মানে ব্যাপারটা কিরকম? ধরেন যেই দেশে যুদ্ধ হচ্ছে, হ্যাঁ, সেখানে আসলে আপনার কোনো প্রপার্টি থাকলে কাভারেজ পাওয়া যাবে না, কারণ যুদ্ধের সময় যে কোনো কিছু কি হতে পারে, ড্যামেজ বা ডিস্ট্রাকশন হতে পারে। কিন্তু যেই এরিয়াতে যুদ্ধ হচ্ছে, ধরেন তার পাশে যদি থাকে, সি পোর্ট থাকে, তখন কি হবে? সি দিয়ে আমার জাহাজ আসা যাওয়া করবে, এবং ওই ভেসেল এবং কার্গো এবং ভেসেলের যে আপনার ওই যুদ্ধ বিধ্বস্ত এরিয়া দিয়ে যে আপনার আসতেছে, শিপ আসতেছে, সেখানে যে আপনার কার্গো গুলো আছে, সেগুলো যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। তো তার জন্য আপনি কি করতে পারবেন? মেরিন ইন্স্যুরেন্স কাভারেজটা পাওয়া যাবে। কিন্তু ল্যান্ডে কোনো কিছু আছে, তার জন্য কোনো কাভারেজ পাওয়া যাবে না। আচ্ছা, কি বলছে? মোর অ্যাবাউট ওয়ারিস, ইট ইজ মেইনলি কনসার্নড উইথ মেরিন ইন্স্যুরেন্স। আগে বললাম যে ইট ইজ কনসার্নড উইথ মেরিন ইন্স্যুরেন্স। It is being provided for both hull and cargo on demand against payment of additional premium. তাহলে শিপের জন্য আপনি পাচ্ছেন, কিন্তু আপনাকে কি দিতে হবে? অ্যাডিশনাল প্রিমিয়াম দিতে হবে। Insurers all over the world do not provide any war cover in respect of any property situated on land. হ্যাঁ, কারণ হচ্ছে ল্যান্ডে আসলে থাকলে সেটা ড্যামেজ ডিস্ট্রয় হবে। সো ওয়ার রিস্কের ল্যান্ডের কিছু দেওয়া হয় না। লায়াবিলিটি ইন্স্যুরেন্স, তাহলে সাবজেক্ট ম্যাটার ওয়াইজ আমরা কি দেখলাম? লায়াবিলিটি ইন্স্যুরেন্স, প্রথমটা হচ্ছে ইন্স্যুরেন্স অফ পার্সন, প্রপার্টি, লায়াবিলিটি অ্যান্ড ইন্টারেস্ট। তাহলে প্রপার্টির ডিসকাশন হয়ে গেছে, এখন হচ্ছে লায়াবিলিটি ইন্স্যুরেন্স। লায়াবিলিটি ইন্স্যুরেন্স কি বলছে দেখেন, এগুলো অ্যাপ্লিকেবল টু মেরিন, ফায়ার অ্যান্ড অ্যাক্সিডেন্ট, কারণ লাইফের ক্ষেত্রে লায়াবিলিটি ইন্স্যুরেন্স অ্যাপ্লিকেবল না। মেরিন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি বলছে? A carrier or a ship owner has got liability in respect of marine insurance in the following case. আচ্ছা, লায়াবিলিটি ইন্স্যুরেন্সটা আমি আবার একটা বলে রাখি। লায়াবিলিটি যখনই দেখবেন ইন্স্যুরেন্সের নামের সাথে লায়াবিলিটি আছে, বোঝা যাবে যে এটা আপনি আপনার নিজের ওন প্রপার্টি বা ওন লাইফের জন্য করছেন না। লায়াবিলিটি ইন্স্যুরেন্স ইজ অলওয়েজ টেকেন ফর দি লাইফ অর প্রপার্টি অফ দি আদার পার্সন, ঠিক আছে, অর দ্য ড্যামেজ কজড বাই ইউ অর ইনজুরি টু দি থার্ড পার্সন। যে আপনি আপনার দ্বারা যদি অন্য কারো ক্ষতি হয়, তাহলে তো আপনাকে সেই ক্ষতিপূরণটা দিতে হবে, সেই কারণে লায়াবিলিটি ইন্স্যুরেন্স করা হয়। তাহলে মেরিন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি ধরনের লায়াবিলিটি ইন্স্যুরেন্স দেখেন? কার্গো বিং ক্যারিড, নেগলিজেন্স অফ হিজ সার্ভেন্টস ফর ড্যামেজ টু দ্য কার্গো। তাহলে এই যে শিপ ওনার এই ইন্স্যুরেন্সটা করে, তার শিপে করে সে অন্য মানুষের কার্গো নিয়ে যাচ্ছে, তাহলে যার কার্গো নিয়ে যাচ্ছে, ওনার অফ দ্য কার্গো, সে কিন্তু একটা ইন্স্যুরেন্স করে, সেটা আলাদা তার। কিন্তু শিপ ওনার আমরা জানি, সে যেহেতু নিয়ে যাচ্ছে, তাহলে সে কি, সে হচ্ছে সেই কার্গোটার বেইলি, তাহলে বেইলি হিসাবে সেও একটা ইন্স্যুরেন্স করে। নেগলিজেন্স, এবং এই যে ওখানে যারা আছে, হ্যাঁ, কার্গো দেখাশোনার লোক আছে, ওয়ার্কার, তাদের নেগলিজেন্সের জন্য কার্গোর কোনো ক্ষতি হতে পারে। ড্যামেজ ডান টু অ্যানাদার শিপ অর কার্গো বিং ক্যারিড বাই দ্যাট শিপ, এই একটা শিপের সাথে আরেকটা শিপের ধাক্কা লাগলো, তখন কি হলো? ওই সেকেন্ড শিপটার কোনো ক্ষতি হতে পারে, তাহলে সেই ক্ষতিপূরণ ড্যামেজ আপনাকে দিতে হবে। ড্যামেজ ডান টু ফিক্সড অবজেক্ট বাই নেগলিজেন্ট নেভিগেশন অফ দ্য শিপ, নেগলিজেন্ট নেভিগেশনের কারণে শিপকে কোনো কিছুতে ধাক্কা দিল, সেটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কজিং লস অফ লাইফ অ্যান্ড বডলি ইনজুরি, হ্যাঁ, অন্য কারো মানুষের এই ধরনের ইনজুরি। তাহলে এই কারণে কি করা যায়? লায়াবিলিটি ইন্স্যুরেন্স। বাট লায়াবিলিটি ইন্স্যুরেন্স কিন্তু সব ইন্স্যুরেন্স কোম্পানি করতে পারে না। এটা শুধুমাত্র কারা করতে পারে? দেখেন, এই ধরনের অ্যাকশন অ্যান্ড ইন্ডেমনিটি ক্লাবস অফ লন্ডন। হ্যাঁ, তাহলে এই মেরিন ইন্স্যুরেন্সের যে লায়াবিলিটি ইন্স্যুরেন্সটা করা হয়, দিস কাভারেজ ইজ গিভেন বাই the protection and indemnity clubs of London rather than the usual insurance market.
তাহলে লায়াবিলিটি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা সবগুলোই দেখবো যে অন্যের যাতে কোনো ড্যামেজ হলে ড্যামেজ দেওয়া যায় সেই কারণে ইন্স্যুরেন্সটা করা হচ্ছে, নিজের জন্য না, ওন ইন্স্যুরেন্স না। ফায়ারের ক্ষেত্রে কি হচ্ছে, সে একই রকম, no liability policy is issued as such in the department except the household policy. তাহলে ফায়ারের আন্ডারে আসলে কোনো লায়াবিলিটি ইন্স্যুরেন্স হয় না, শুধুমাত্র হাউসহোল্ডের ক্ষেত্রে হয়। যে হাউসহোল্ডের ক্ষেত্রে কি হতে পারে যে আপনি হয়তো অন্যের বাড়িতে আছেন, রেন্টেড হাউস, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে যদি বাড়ির কোনো ক্ষতি হয় আপনাকে ড্যামেজ দিতে হবে। সো করতে পারেন, ইউ ক্যান টেক আ লায়াবিলিটি ইন্স্যুরেন্স ফর দ্যাট পারপাস। অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে লায়াবিলিটি হয় কিরকম, এমপ্লয়ার্স লায়াবিলিটি, পাবলিক লায়াবিলিটি, প্রোডাক্ট লায়াবিলিটি, প্রফেশনাল ইনডেমনিটি, এগুলো হচ্ছে ফুল কাভারেজ। আর মোটর ইন্স্যুরেন্স, এভিয়েশন ইন্স্যুরেন্স যেটা দেখলাম এটা হলো পার্টলি কাভার। কারণ মোটর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা কি দেখে আসছি, কম্প্রিহেন্সিভ, থার্ড পার্টি, দেন হচ্ছে অ্যাক্ট লায়াবিলিটি। সো কম্প্রিহেন্সিভটা যেখানে নিজের ওন হচ্ছে সেটা লায়াবিলিটি না, ঠিক আছে, যেটা থার্ড পার্টি লায়াবিলিটি বা অ্যাক্ট লায়াবিলিটি সেইটুকু হচ্ছে পার্শিয়াল কাভার। তাহলে এমপ্লয়ার্স লায়াবিলিটিটা কি আমরা দেখি কি বলছে। Employers' liability policies are designed to provide protection to the employer in respect of the legal liabilities that might devolve on him arising out of accidental death or bodily injury to the employees in course of work. তাহলে এমপ্লয়ার্স লায়াবিলিটি হলো যে তার ফ্যাক্টরিতে যে ওয়ার্কাররা কাজ করে, হ্যাঁ, তাদের কি হতে পারে, তাদের এই অ্যাক্সিডেন্টাল ডেথ বা বডিলি ইনজুরি হতে পারে, তখন আপনাকে কম্পেনসেশন দিতে হবে। তাহলে এই কারণে যে এমপ্লয়ার সে তার ওয়ার্কারদের নামে লায়াবিলিটি ইন্স্যুরেন্স করে রাখে। Apart from death or bodily injury, an employee can create liability for the employer by কিরকম occupational disease হতে পারে, হ্যাঁ, ধরেন যে রঙের ফ্যাক্টরিতে, তারপরে যে লিড, তারপর আরো কি জিনিস আছে না, ওখানে অনেকদিন কাজ করলে ওই যে শ্বাসকষ্ট হতে পারে, ফুসফুসের অনেক ধরনের সমস্যা হতে পারে। টোটালি আর পার্শিয়ালি ইনক্যাপাসিটি, একটা নির্দিষ্ট সময় পর হয় তার ওয়ার্কার কেপেবল থাকে না কাজ করার মতো। So such policies are also known as workmen's compensation insurance. এগুলো হচ্ছে এমপ্লয়ার্স লায়াবিলিটি ইন্স্যুরেন্স, যে ওয়ার্কারদেরকে যখন ভবিষ্যতে ক্ষতিপূরণ দিতে হবে সেই কারণে ইন্স্যুরেন্স গুলো করা হয়। পাবলিক লায়াবিলিটি কি রকম, wide range of policies available in the market. দেখেন, accidental death or bodily injury to third party, not being person in his employment due to the negligent act of the insured or for which he is responsible. তাহলে এই পাবলিক লায়াবিলিটিটা হলো ইয়ে না, এমপ্লয়ার তার ওয়ার্কারদের জন্য করছে না, ওয়ার্কারদের জন্য তো আলাদা ক্যাটাগরি আছে, বা ওই যে কি করছে এক্সাম্পল দিয়ে দেওয়া আছে যে কনস্ট্রাকশন ওয়ার্ক বাই কন্ট্রাক্টর। তাহলে পাবলিক লায়াবিলিটি হলো এই কন্ট্রাক্টর কনস্ট্রাকশন ওয়ার্কের সময় যদি তার যারা লায়াবিলিটি হবে না, হ্যাঁ, সেটা হবে ওই যে এমপ্লয়ার্স বা ওয়ার্কম্যানস কম্পেনসেশন। বাট লায়াবিলিটিটা কাদের জন্য করে, যে পেডিস্ট্রিয়ানদের জন্য, যে পথচারী যারা যাচ্ছে তারা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, অথবা যে এখানে কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে তার নিয়ারেস্ট অ্যাডজাসেন্ট কোনো বিল্ডিং এর যদি কোনো ক্ষতি হয়, সেই কারণে যেটা করে সেটা নাম হচ্ছে পাবলিক লায়াবিলিটি। প্রোডাক্ট লায়াবিলিটি কি রকম, যে প্রোডাক্টের যারা ম্যানুফ্যাকচারার, সাপ্লায়ার, তারাও করে যে তাদের প্রোডাক্টটা ইউজ করার ফলে ইউজারদের যদি কোনো ক্ষতি হয়, থার্ড পার্টির যদি কোনো ক্ষতি হয়। লায়াবিলিটি মানে হচ্ছে যে নিজের ক্ষতির জন্য না, অন্যের ক্ষতির জন্য যেটা করা হয়। দেখেন, কসমেটিক ম্যানুফ্যাকচারার, মার্কেটে নতুন হসপিটাল এন্ড মেশিনারি ম্যানুফ্যাকচারার, তারা তাদের এই প্রোডাক্ট গুলো ইউজ করার কারণে যদি কোনো ক্ষতি হয়, আমাদের দেশে তো আসলে কিছুই হয় না, কিন্তু আপনি দেখবেন আমেরিকাতে ওই যে কসমেটিক্স বা এই যে মানে ইউজ করে কারো কোনো ধরনের ক্ষতি হয়, স্কিনে প্রবলেম হয়, সেটা প্রুফ করা যায় যে ওখান থেকে হয়েছে। সো এই প্রোডাক্ট গুলো মার্কেটে লঞ্চ করার পরে আপনি যদি কোনো কারণে কারো বেশি সেন্সিটিভ, এই কারণে কোম্পানিগুলো কি করে রাখে, প্রফেশনাল ইন্ডেমনিটি ইন্স্যুরেন্স কি বলছে, covers liability of the professional people arising out of unintentional mistake. Persons covered are usually accountants, lawyer, doctor. দেখেন, accountants, lawyer, doctor এরা কি করে, বিভিন্ন ধরনের কনসালটেন্সি করে মানুষকে সার্ভিস দেয়, তাই না? এগুলো করতে গিয়ে অনেক সময় কি হয়, ডায়াগনোসিস কিন্তু ভুল হতে পারে, রং হতে পারে।
লয়ার আপনাকে যে সাজেশন দিল সেটা আপনি কাজ করে হয়তো আপনি ক্ষতিগ্রস্ত হলেন, আপনার লাভ না হয় ওটা লস হবে। সো এইসব কারণে কি হতে পারে অনেক সময় এই যে এদের মানে যারা এগ্রিভড পার্টি তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজন হতে পারে, এই কারণে প্রফেশনাল ইন্ডেমনিটি ইন্স্যুরেন্স করে রাখে। মোটর ইন্স্যুরেন্স আগে বলেছি পার্শিয়াল accidental damage or bodily death or injury to the life and property of third person, তার জন্য মোটর ইন্স্যুরেন্স। এবং এভিয়েশন ইন্স্যুরেন্সটাও সেম, যে নিজের না হয় accidental death or injury to the third party, damage to the property of the third party, death and bodily injury to passenger and their properties, loss or damage to cargo. সো এগুলো হলো এভিয়েশনের পার্শিয়াল। আর যদি নিজের হয়, ক্রুদের হয় বা আমার এয়ারক্রাফটের ক্ষতি হয়, তাহলে সেটা হবে কম্প্রিহেন্সিভ। সো ওটা লায়াবিলিটির আন্ডারে আসবে না। আচ্ছা, এই পর্যন্তই হলো আমাদের চ্যাপ্টার 6 স্কোপ অফ ইন্স্যুরেন্স। তাহলে এখানে স্কোপ অফ ইন্স্যুরেন্সের বাকি থাকলো হচ্ছে লাইফ আর কি আরেকটা বলেন তো দেখি। ম্যাম অ্যাক্সিডেন্টের যে পার্টটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের ভিতরে পড়বে ওইটা? হ্যাঁ, ওটা তো একসাথে লাইফ আর পার্সোনাল অ্যাক্সিডেন্ট। আরেকটা কি? তাহলে আগে আমাকে বলতে হবে সাবজেক্ট ম্যাটার ওয়াইজ আমরা কয় ভাগে পেলাম, সাবজেক্ট ম্যাটার অনুযায়ী কয় ভাগে পেলাম। সাবজেক্ট ম্যাটার ওয়াইজ হলো কত ধরনের? ম্যাম 4 ধরনের। 4 ইন্স্যুরেন্স অফ ধরনের। পারসন, প্রপার্টি, লায়াবিলিটি এন্ড ইন্টারেস্ট। হ্যাঁ, তাহলে আমার পার্সন যেটা সেটা ডিসকাশন বাকি আছে, আর ইন্টারেস্টটা বাকি আছে। প্রপার্টি আর লায়াবিলিটি আমাদের ডিসকাশন হয়ে গেছে, তাই তো? ইয়েস ম্যাম। ওকে, তাহলে আমরা আজকে এখানেই শেষ করি। ম্যাম লাস্ট নেক্সট বৃহস্পতিবার ক্লাস নেবেন? ইনশাআল্লাহ নিব। ওকে ম্যাম। বৃহস্পতিবার ক্লাসে সুবিধা হবে কি, স্কোপটা যদি শেষ করে ফেলতে পারি, আর শনিবার দিন হচ্ছে রি-ইন্স্যুরেন্সটা পড়ায় ফেলতে পারলে আমাদের সিলেবাস শেষ। আচ্ছা, এখন কোনো কারণে যদি না নিতে পারি, কারণ একটু সমস্যা হলো যে আমার বাচ্চাদের আবার পরীক্ষা শুরু হয়েছে, তো মানে আমি আসলে সময় দিতে পারছি না। আর বৃহস্পতিবার দেখা যায় আমার ইভিনিং থাকে। আপনারা কি তার পরের সপ্তাহে একটা ক্লাস করতে পারবেন, নাকি ভ্যাকেশনের মধ্যে ফুল ভ্যাকেশন করতে চান না? আমি যদি কথা বলছি যে যদি কোনো কারণে না নিতে পারলাম, ধরেন ম্যাম ভ্যাকেশনে না হওয়াটাই ভালো। ওটাই ভালো না? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, যতটুকু পড়াতে পারবো তাই থাকবে, একদম বই শেষ করতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? তার কারণ হচ্ছে যে আপনাদের কিন্তু আবার ওই যে ডিসেম্বরের ওই উইকটাতে আমি ক্লাস নিব না। আপনাদের ভ্যাকেশন তো 20 তারিখে শেষ, এটা আমি কিন্তু আপনাদেরকে ছুটি দিচ্ছি 31 পর্যন্ত। হ্যাঁ, ওই উইকটাতে যেতে পড়াতে পারবো না, এই জন্য আমি চাচ্ছিলাম যে মানে আমি ঢাকার বাইরে যাবো, তো তার আগে হচ্ছে যদি শেষ করে দিতে পারবো। ঠিক আছে, অসুবিধা নাই, আমরা চেষ্টা করবো ভ্যাকেশনের আগেই। আমাদের 2টা চ্যাপ্টার আছে এই বই থেকে, এই বইটা অন্তত শেষ করার চেষ্টা করবো। হ্যাঁ, আর আমি এগুলো দিতে পারিনি, যে ছবি তুলে পাঠানোর আমি সময় পাচ্ছি না, এক ফাঁকে সময় সুযোগ মতো আমি দিয়ে দেবো। ওকে, তাহলে আমরা এখন আপাতত আমাদের নেক্সট ক্লাস হচ্ছে থার্সডে at 3 PM। ওকে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।